কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে রয়েছেন শিক্ষার্থীরা। সহকর্মী ইশতিয়াক ইমন আছেন শাহবাগ এলাকায়, তার কাছ থেকে সরাসরি যুক্ত হয়ে জেনে নেব এই মুহূর্তের খবর। ইমন, বাংলা ব্লকেট কর্মসূচির নতুন ঘোষণায় কি থাকতে পারে সে ব্যাপারে কোনো তথ্য কি জানতে পেরেছেন? ধন্যবাদ। এখনো কর্মসূচি তারা ঘোষণা করেনি। শাহবাগ থেকে শুরু করে আশেপাশের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন বন্ধ রয়েছে। শাহবাগে তারা আন্দোলন করছেন। সন্ধ্যা 7টায় তারা এই বিষয়ে তারা নতুন কর্মসূচি ঘোষণা করবেন, অর্থাৎ বাংলা ব্লকেট চলবে কিনা, আগামীকাল তারা এই সড়ক অবরোধ করবেন কিনা সেই সিদ্ধান্ত এখনও তারা জানাননি। 7টায় তারা এই সিদ্ধান্ত জানাবেন। তার আগে জানিয়ে রাখি যে রাজধানীর যে পয়েন্টগুলো এখন বন্ধ রয়েছে সেখানে শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো পরিবহন চলছে না। আমি একটু যদি দেখাই যে এখনকার শাহবাগের যে পরিবেশটা রয়েছে সেই পরিবেশে দেখতেই পাচ্ছেন যে পুরো মোড়টি বন্ধ রয়েছে এবং সেটি দুপুর থেকেই এই একই পরিস্থিতিতে রয়েছে এবং এখানকার যারা সমন্বয়কারী রয়েছেন তারা বিভিন্ন দাবি দাওয়া পেশ করছেন এবং সেখানে তারা বর্তমান সময়ের নানা দুর্নীতি প্রসঙ্গ তুলে নিয়ে আসছেন যেগুলো আসলে রাষ্ট্রের সংস্কার করা প্রয়োজন, কিন্তু তাদের যে মূল দাবি সেই দাবিটি কোটা সংস্কার করা এবং দ্রুত সেই সংস্কার যদি না হয় তাহলে তারা এই আন্দোলন থেকে কোনোভাবেই সরে যাবেন না এবং বাংলা ব্লকেট অর্থাৎ রাস্তাঘাট যেভাবে তারা বন্ধ করে রেখেছেন সেটি সামনে ধারাবাহিকভাবে তারা চালিয়ে যাবেন। আদালতের একটি রায় হয়েছে এবং আদালতের রায়ে সেখানে 1 মাসের জন্য যে রায়টি দেওয়া হয়েছিল অর্থাৎ কোটা থাকার যে রায় ছিল সেটিকে স্থগিত করা হয়েছে এবং 2018 সালের যে পরিপত্র সেটি পুনর্বহাল করা হয়েছে। কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে এটি আসলে তারা নির্বাহী একটি আদেশের মাধ্যমে এর সমাধান চান, অর্থাৎ আদালত যে স্থগিত করেছে পরবর্তীতে যদি আবার অ্যাপিলেট ডিভিশন থেকে এর কোনো অন্যরকম রায় আসে, অর্থাৎ তারা যে দাবি করছেন সেই দাবির বিপরীত যদি কোনো রায় আবার চলে আসে তাহলে তাদেরকে আবার রাস্তায় নামতে হবে। তারা সেটি করতে চান না, তারা একেবারেই এই সিদ্ধান্ত চান এবং চূড়ান্ত সিদ্ধান্ত চাইছেন, যে কারণে তারা নির্বাহী আদেশ চাইছেন। কিন্তু নির্বাহী আদেশ এখন একটি জটিলতা রয়েছে যে আদালতের পক্ষ থেকে যেহেতু এটি অ্যাপিলেট ডিভিশনে রয়েছে, অর্থাৎ হাইকোর্ট একটি রায় দিয়েছে, হাইকোর্টের রায়ের পরে সেটি অ্যাপিলেট ডিভিশনে রয়েছে, অ্যাপিলেট ডিভিশন এখন স্থগিত করেছে। প্রধান বিচারপতি নিজে এই যেহেতু বিষয়টি দেখছেন এবং এখানে শিক্ষার্থীদের কিন্তু তিনি আমন্ত্রণ জানিয়েছেন যে তাদের যদি কোনো বক্তব্য থাকে সেটি আদালত আমলে নেবে এবং আদালত সেই বিষয়গুলো আমলে নিয়ে কী ধরনের সিদ্ধান্ত দেয়া যায় এটি যেহেতু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে যাচ্ছে সে কারণে সেই বিষয়গুলোকে তারা একটি নজরদারির মধ্যে নিয়ে আসতে চান। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে কোটার যারা এই সংস্কারের আন্দোলন করছেন তারা আসছেন এবং জড়ো হচ্ছেন। শাহবাগের আন্দোলনটি ক্রমান্বয়ে বড় হচ্ছে, কারণ সন্ধ্যা 7টায় তারা একটি কর্মসূচি ঘোষণা করবেন। সেই কর্মসূচিতে তারা জানিয়ে দিবেন যে আগামীকাল এই ব্লকেট চলবে নাকি পরবর্তী তাদের কী ধাপগুলো তারা নেবেন। সমন্বয়কারী বেশ কয়েকজনের সাথে আমাদের কথা হয়েছে, তারা জানিয়েছেন যে তারা যারা মূল সমন্বয়কারী আছেন 17 থেকে 20 জন তারা এই বিষয়টি একটি চূড়ান্ত আলোচনার দিকে যাচ্ছেন। একই সাথে যারা আন্দোলন করছেন সে সকল শিক্ষার্থীদের সাথেও আলোচনা করছেন, ঢাকার বাইরে যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের সাথেও তারা আলোচনা করছেন। তারপরই তারা একটি চূড়ান্ত রূপরেখা দিবেন এই আন্দোলন তারা চালিয়ে যাবেন নাকি আজই এই আন্দোলন এখানে শেষ করে সরকারের সাথে কোনো ধরনের সমঝোতায় বসা, নাকি আদালতের রায়ের প্রতি অপেক্ষা করা যে আগামী 1 মাস পরে যে রায় করা হয়েছে চূড়ান্ত করা হবে যেখানে সেটি চূড়ান্ত হবে কিনা এই বিষয়গুলো নিয়েই তারা পর্যালোচনা করছেন। কিন্তু এর আগে বলা যাচ্ছে যে সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ গত 3 দিনের যে পর্যবেক্ষণ আমরা বলতে পারি তাতে যে 7:30টা থেকে 8টা পর্যন্ত সড়কের এই একেবারেই যে অচল অবস্থা সেই অচল অবস্থাটি থাকছে। আপনি বলছিলেন যে সন্ধ্যা নাগাদ এবং এখনই জড়ো হতে শুরু করেছে বিভিন্ন দলগুলো, সন্ধ্যা নাগাদ নতুন কর্মসূচির ঘোষণা আসবে। আপনি খোঁজখবর রাখছেন, আমাদের আরও সহকর্মীরা যুক্ত হচ্ছেন এই অবরোধের খবর নিয়ে। রাজধানীর গুরুত্বপূর্ণ সব পয়েন্ট অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এতে করে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে, ভোগান্তিতে পুরো রাজধানীর মানুষ। অবরোধের খবর জানবো এবারে কারওয়ান বাজার থেকে। যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী নাদিয়া শারমিন। নাদিয়া, এই আন্দোলনকে ঘিরে সড়ক পরিস্থিতি কেমন দেখছেন আর দুর্ভোগে পড়া সাধারণ মানুষ কি বলছেন?
জি ধন্যবাদ। আসলে আপনি কারণ বাজারের অবস্থা যেমন বলছিলাম, এখন তার চেয়ে একটু লোক বেড়েছে। এই জায়গাটিতে মিছিল নিয়ে কিছুক্ষণ আগে কয়েকজন এসেছেন, আমরা দেখতে পেয়েছি। আপনি যদি আমি ক্যামেরা পার্সনের সাহায্য নিয়ে দেখিও দিই, এখানে যারা মিছিল নিয়ে এসেছেন তারা নতুনভাবে অবস্থান নিয়েছেন এবং তাদের মতন করে তারা আন্দোলন স্লোগান, পতাকা শোভিত মিছিল নিয়ে তারা এখানে এসে অবস্থান নিয়ে তাদের স্লোগানগুলো দিচ্ছেন বা তাদের এই আলোচনাগুলো করছেন, বিভিন্ন কর্মসূচির বিষয় নিয়ে অন্যদেরও জানাচ্ছেন, অবগত করছেন। এবং এই পুরো জায়গাটি অর্থাৎ কারণবাজার পুরো মোড়টি চারদিক থেকে যে জায়গা দিয়ে এই কারণবাজার মোড়ে আসার মতন পদ্ধতি রয়েছে, সব কয়টি রাস্তাই বন্ধ এবং এর মধ্যে দিয়ে শুধুমাত্র অ্যাম্বুলেন্স বা জরুরি যে গাড়িগুলো সেগুলো বের করে দেওয়া হচ্ছে, বাকিগুলো এখানে আটকে আছে। সকাল থেকে যেই বাসগুলো আটকে ছিল সেগুলোর যাত্রীরা নেমে গেছে, পায়ে হেঁটে অনেকে চলে গেছেন। আর বাকি কেউই আমরা আসলে বাসে দেখিনি বসে আছেন। আর এর মধ্যে এই আন্দোলন চলছে এবং এই আন্দোলনের মধ্যে থেকে যারা যাতায়াত করছেন তারা মূলত গাড়িতে যারা ছিলেন তারা কেউই যেতে পারছেন না, হেঁটে যাচ্ছেন। আর 2-4টি রিক্সা চলছে, মোটরসাইকেল 2-4টিকে আমরা দেখেছি, তবে একেবারে এর ভেতরে খুব জরুরি না হলে তারা ঢুকতে দিচ্ছেন না। এর মধ্যে দিয়ে এই আন্দোলনটি এখন এই কারণবাজার অংশে চলছে। এবং এর বাইরে যদি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে 8টি পয়েন্টে আন্দোলন চলছে এবং ঢাকা শহরের সব মিলে 20টি পয়েন্টে আন্দোলন থাকার কথা আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছিল। সেই আন্দোলনগুলো চলছে বলে আমরা জানতে পেরেছি এবং এই আন্দোলনগুলো সকাল থেকেই শুরু হয়েছিল। আজকে সকাল সন্ধ্যা জানেন আপনি কর্মসূচি রয়েছে বাংলা ব্লকেডের, এবং এই বাংলা ব্লকের নামে তারা যে কর্মসূচিটি দিয়েছে তারা সেটি সকাল থেকেই পালন করছেন। প্রথম দিকে তারা শাহবাগ সায়েন্স ল্যাব এই জায়গাগুলোতে বেশি ছিলেন, সেইখান থেকে আসলে ছড়িয়ে গেছেন। আদালতে যে স্থগিতাদেশ এসেছে আগের বিষয়ে, সেইটির পরেও তারা ছড়িয়ে এসেছেন এবং তারা যেটি বলছেন যে এটি আসলে আদালতের না, সরকারের সাথে তারা দাবি জানিয়েছিলেন এবং সরকারের নির্বাহী সিদ্ধান্তের জন্য তারা অপেক্ষা করছেন, যার কারণে এই আন্দোলনটির সাথে আদালতের জড়িত থাকার বিষয় নেই। তারা মূলত সরকারের কাছে এই দাবি জানাচ্ছেন এবং এই সমাধান না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন কর্মসূচিগুলো চালিয়ে যাবেন। এবং আজকের কর্মসূচি তারা স্থগিত করেননি, তারা চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে সন্ধ্যা 7টার সময় তাদের একটি প্রেস ব্রিফিং রয়েছে এবং সেখান থেকে জানা যাবে তাদের অবস্থানটি কি হয় বা তারা এই বিষয়ে কি সিদ্ধান্ত নেয়। অনেক ধন্যবাদ নাদিয়া, সবশেষ খবরগুলো আমরা জানছিলাম এবং সন্ধ্যার পর যে ঘোষণা আসবে তাও নিশ্চয়ই আমরা দর্শকদেরকে পরবর্তীতে জানাতে পারবো। দর্শক সহকর্মীরা যুক্ত হয়ে রাজধানীর বর্তমান সড়কের অচলাবস্থার খবরাখবর জানিয়ে দিচ্ছিলেন। হাইকোর্টের দেয়া রায়ের ওপর আপিল বিভাগের স্থিতাবস্থা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সায়েন্স ল্যাব, ঢাকা কলেজ ও ধানমন্ডিতে প্রতিবাদ জানিয়ে স্লোগান দেয় আন্দোলনকারীরা। এরপর শাহবাগের পুলিশি ব্যারিকেড ভেঙে কারওয়ান বাজারের দিকে এগিয়ে যায় বিক্ষোভকারীরা। বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে ঢাকার গুরুত্বপূর্ণ 20টি পয়েন্ট অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এর আগে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সকালে পথে নামেন শিক্ষার্থীরা। বাংলা ব্লকেট কর্মসূচিতে অংশ নিয়ে রাজধানীর নানা জায়গায় বিক্ষোভ করেন তারা। দুপুরে কারওয়ান বাজার রেলগেটে অবস্থান নেন আন্দোলনকারীরা। ফলে ঢাকার সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কোটার একটি যৌক্তিক সংস্কার করব, তাহলে আমরা অ্যাকচুয়ালি রাজপথ থেকে চলে যাব। তাই আমরা হাইকোর্টের যে রায়, যদিও সেই রায়টি অপ্রত্যাশিত, তারপরে এই রায় নিয়ে আসলে আমাদের মন্তব্য করে কোনো আলটিমেটলি কোনো রেজাল্ট নেই। কারণ আমাদের রায়, আমাদের দাবি, আমাদের চাওয়া সব কিছু নির্বাহী বিভাগের সাথে সম্পর্কিত। সরকারের পক্ষ থেকে আমরা অফিসিয়ালি এখন পর্যন্ত কোনো আলোচনার প্রস্তাব বা কোনো কিছুই পাইনি। মুক্তিযোদ্ধা কোটা, এটা তো একটা বৈষম্যমূলক কোটা। কোটা পদ্ধতি পরিপূর্ণ সংবিধান বিরোধী পদ্ধতি। অতএব আমাদের দফা 1 দাবি 1, কোটা নট কাম ব্যাক। সরকারি চাকরিতে কোটা সংস্কারের 1 দফা দাবিতে বাংলা ব্লকেটের কারণে প্রায় স্থবির হয়ে পড়েছে দেশ। পূর্ব ঘোষণা থাকলেও অফিসগামীদের পড়তে হয়েছে বিপাকে। সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়ায় যানজটে যাত্রীদের আটকে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এর মধ্যে কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছেন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। বুধবার পূর্ব ঘোষণা অনুযায়ী চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট ওভারব্রিজের নিচে সড়ক ও রেলপথ অবরোধ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। এতে অনেকটাই বন্ধ হয়ে যায় রেল চলাচল। মুক্তিযোদ্ধা কোটা ইস্যুতে হাইকোর্টের দেয়া রায়ের ওপর আপিল বিভাগের স্থিতাবস্থা প্রত্যাখ্যান করেন আন্দোলনকারীরা। আমাদের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। 1 মাস স্থগিত করেছে, কিন্তু আমরা সেই রায় মানব না এবং আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও অবস্থান নেন শিক্ষার্থীরা।
যান চলাচল বন্ধ থাকায় যানজটে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। আমার যদি আজকে না যায়, আমার টিকিট যদি ক্যান্সেল হয়ে যায়, আমার ভিসা ক্যান্সেল হয়ে যাবে, আমার ভিসা নাই। কৃষক, শ্রমিক, মেহনতি সমাজকে বঞ্চিত করে যে ধরনের কোটা আছে সকল কোটা বাতিল করে নির্বাহী বিভাগ সংসদে আইন করে। কোটা সংস্কারের দাবিতে সপ্তম দিনের মতো ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জানান তারা চান কোটা প্রথার যৌক্তিক সংস্কার। বৃষ্টি উপেক্ষা করে সিলেটেও দেখা যায় শিক্ষার্থীদের শক্ত অবস্থান। এক হাতে ছাতা, এক হাতে ব্যানার নিয়ে তারা সিলেট সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ করে দেন। কোটা না মেধা, মেধা মেধা স্লোগানে রাজশাহীতেও ছিল শিক্ষার্থীদের শক্ত অবস্থান। তাদের সাথে একাত্মতা জানিয়েছেন রুয়েটের শিক্ষার্থীরাও। প্লেকার্ড, ফেস্টুন এবং জাতীয় পতাকা নিয়ে কুষ্টিয়া খুলনা মহাসড়কে সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। প্রকৃতপক্ষে অনগ্রসর তারাই যেন ওই কোটার আওতাভুক্ত হয়। আমরা এভাবে কোটাটাকে সংস্কার মুক্ত করতে চাচ্ছি। ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রাস্তায় গণপরিবহনের সংখ্যাও দেখা যায় কম। আব্দুল আল মামুন, ৭১। কোটা বহাল রেখে হাইকোর্টের দেয়া রায়ের ওপর ১ মাসের স্থিতাবস্থা দিয়েছে আপিল বিভাগ। এর ফলে ৭ই আগস্ট পরবর্তী শুনানির আগ পর্যন্ত হাইকোর্টের রায় কার্যকর হবে না। ২০১৮ সালের প্রজ্ঞাপন অনুযায়ী নিয়োগ চলবে বলে জানিয়েছেন আইনজীবীরা। বুধবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৫ সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেয়। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি বলেন, যেহেতু হাইকোর্ট একটি রায় দিয়েছে তাই এখন এটি পুনর্বিবেচনার এখতিয়ার আপিল বিভাগের। ছাত্রছাত্রীরা চাইলে তাদের বক্তব্য আদালতে তুলে ধরতে পারেন। আদালত তাদের বক্তব্য গুরুত্বের সাথে বিবেচনা করবে। পরে অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন বলেন, আপিল বিভাগ স্থিতাবস্থা জারি করায় কোটা বাতিল সংক্রান্ত ২০১৮ সালের পরিপত্রের ভিত্তিতে যেসব সার্কুলার দেওয়া হয়েছে সেগুলোতে কোটা থাকছে না। জনদুর্ভোগ সৃষ্টি করলে মানুষের সমস্যা হয়, তখন কিন্তু মানুষের সমস্যা হলে কিন্তু রাষ্ট্রকেও দেখতে হয়। আদালতের এই আদেশের পরে আপনাদের আন্দোলন বা আপনার বসে থাকার কোনো যৌক্তিক কারণ নাই, অতএব সেটা আপনারা এখনই প্রত্যাহার করেন। 4 সপ্তাহের জন্য স্ট্যাটাস কো হয়েছে। আগামী 7-8 তারিখে আবার এই মামলাটা কল লিস্টে আসবে। আন্দোলনকারী শিক্ষার্থীরা এইসিপি যখন হিয়ারিং হবে তারাও আইনজীবীর মাধ্যমে অংশগ্রহণ করতে পারবে। কোটা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন মানুষের দুর্ভোগ সৃষ্টি করছে, তাই এ ধরনের কর্মসূচি বন্ধের আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের। ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করতেও বলেন তিনি। একই সাথে আদালতের নির্দেশ মেনে ক্লাসে ফেরার আহ্বান জানান। তাই এ নিয়ে বিভ্রান্তি না ছড়াতেও বলেন তিনি। মাননীয় আদালত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসে ফিরে যাওয়ার নির্দেশনা প্রদান করেছেন। মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে, এ ধরনের কর্মসূচি পরিহার করে আদালতের নির্দেশনা অনুযায়ী যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন। চীনের স্থানীয় সময় বিকেলে চীনের প্রেসিডেন্টের সঙ্গে গ্রেট হল অব দ্য পিপল এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রোহিঙ্গা সমস্যা, ব্যবসা বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতার মতো বিষয়গুলো প্রাধান্য পায়। এ সময় বাংলাদেশের সুনীল অর্থনীতিতে বিনিয়োগের আহ্বান জানান শেখ হাসিনা। চীনা প্রেসিডেন্ট জানান, বাংলাদেশকে বিনা সুদে ঋণ সহ আর্থিক খাতে সহায়তার জন্য একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। রোহিঙ্গা ইস্যু সমাধান ও পায়রা বন্দর সহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীনের সহযোগিতার কথা জানান চীনা প্রেসিডেন্ট। শি জিনপিং এর সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফর। বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল অর্থনীতির উন্নয়নের পাশাপাশি বাণিজ্য বিনিয়োগে বাংলাদেশ চীনের মধ্যে ২১টি সমঝোতা স্মারকে সই আর ঘোষণা করা হয়েছে ৭টি প্রকল্প। বুধবার বেইজিংয়ে দুদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এসব সমঝোতায় সই হয়। এ সময় দুদেশের সার্বিক উন্নয়নে ৭টি ঘোষণাপত্র সই করে। চীনের বেইজিং থেকে জুলিয়া আলমের প্রতিবেদন।
বেইজিংয়ের স্থানীয় সময় সকাল 11টায় চীনের প্রধানমন্ত্রীর কার্যালয় গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। গ্রেট হলে একান্ত বৈঠকে বসেন দুই দেশের প্রধানমন্ত্রী। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা করেন তারা। পরে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে শুরু হয় দ্বিপাক্ষিক বৈঠক। ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ, দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে 21টি সমঝোতা স্মারক এবং 7টি ঘোষণাপত্রে সই করেন দুই দেশের প্রতিনিধিরা। এর মধ্যে রয়েছে ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ সহায়তা, বাংলাদেশ থেকে চীনে তাজা আম রপ্তানি, মেডিকেল সেবা সহযোগিতা শক্তিশালী করা, টেকসই অবকাঠামো উন্নয়ন, ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স নিয়ন্ত্রণ। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন দুই দেশের প্রধানমন্ত্রী। চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী, বাণিজ্যেও বড় অংশীদার। প্রধানমন্ত্রীর এই সফরের ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে মনে করছেন সংশ্লিষ্টরা। জুলি আলম, 71, বেইজিং, চায়না। প্রধানমন্ত্রীর মেয়ে অসুস্থ হওয়ায় চীন সফর শেষ হওয়ার আগের রাতেই দেশে ফিরছেন তিনি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। বলেন, আগে ফেরার কারণে কোনো কর্মসূচি বাদ যাচ্ছে না, বরং সব কাজ সেরেই ঢাকা রওনা হবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী দেশে ফেরত যাওয়ার কথা ছিল 11ই জুলাই, সেটি না হয়ে এখন প্রধানমন্ত্রী আজকে রাতে চাইনিজ সময় রাত 10টায় বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন। এতে কিন্তু তার অফিসিয়াল যে কর্মসূচি সেটির বিন্দুমাত্র হেরফের হয়নি। শুধুমাত্র রাত্রি যাপন করা ছিল, সেই রাত্রি যাপন না করে তিনি ঢাকায় ফেরত যাচ্ছেন। এটির কারণ হচ্ছে ঢাকায় তার অসুস্থ মেয়ের সাথে রাতে সময় দেওয়ার জন্য মা হিসাবে, সেজন্য তিনি চলে যাচ্ছেন। 2012 সালে চট্টগ্রামের বহদ্দারহাটের নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ধসে 11 জন মৃত্যুর ঘটনার মামলায় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, প্রকৌশলী সহ 8 জনকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে চট্টগ্রামের 4র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়া এই রায় দেন। গাফিলতি, অবহেলার পাশাপাশি প্রতিষ্ঠান এই মৃত্যুর দায় এড়াতে পারে না পর্যবেক্ষণে জানায় আদালত। 2012 সালের 24শে নভেম্বর চট্টগ্রামে বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের 3টি গার্ডার ধসে মারা যায় 13 জন পথযাত্রী, আহত হন অর্ধশতাধিক মানুষ। 12 বছর পর সেই মামলায় রায়ে ফ্লাইওভারের প্রজেক্ট ম্যানেজার গিয়াসউদ্দিন, সুপারভিশন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল ইসলাম, কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার আব্দুল হাই সহ 8 জনকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। দেয়া হয় আর্থিক দণ্ডও। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের রূপগঞ্জের সাভানা ইকো রিসোর্টের বিলাসবহুল ডুপ্লেক্স ভবনে অভিযান চালাচ্ছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও দুদক। বুধবার বেলা 12টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও দুদকের সমন্বয়ে গঠিত দলটি ভবনটির ভেতরে অভিযান শুরু করে। এর আগে গত 6 জুলাই প্রশাসনের পক্ষ থেকে ভবনটির প্রবেশ গেটে সম্পত্তি ক্রোকের একটি সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়। তবে ভবনটির দরজায় অত্যাধুনিক তালা দিয়ে বন্ধ থাকায় ভেতরে প্রবেশ করতে পারেনি দুদক ও প্রশাসনের কর্মকর্তারা। এদিকে তল্লাশি শেষে কি কি মালামাল উদ্ধার করা হয়েছে সে বিষয়ে দুদক ও জেলা প্রশাসক ব্রিফিং করে সাংবাদিকদের জানাবেন। পাহাড়ি ঢল ও বৃষ্টি না হবার কারণে কুড়িগ্রাম, গাইবান্ধা ও জামালপুরের সবগুলো নদ নদীর পানি কমেছে। তবে দুর্গত এলাকা থেকে পানি সরে না যাওয়ায় মানবেতর জীবনযাপন করছে অনেকগুলো গ্রামের বাসিন্দা। কুড়িগ্রামে বন্যায় ঘরবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে মানবেতর জীবনযাপন করছে অনেকগুলো গ্রামের বাসিন্দা। এখনও বিপদসীমার ওপরে দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি। পানি উন্নয়ন বোর্ড বলছে, ব্রহ্মপুত্র, দুধকুমার, ধরলা ও তিস্তার পানি কমলেও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে নদীর পানি কমার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় তীব্র হয়ে উঠেছে ভাঙন। গত 24 ঘন্টায় অর্ধশত পরিবার ভাঙনের শিকার হয়ে ভিটেমাটি হারিয়েছে। বাড়িয়েছিল, ঘর দুয়ার বাইসে গেছে, কত আছে এই অবস্থা। মানুষের বাড়িতে আছি, তাও যা কিছু আছে প্রবাস করতেছি এই জায়গা। আমি একবেলা পাক করলে কোনোদিন 2 বেলা খাই, কোনোদিন না পাক করাই না, আবার খাইও না, এইভাবে থাকি। শুকনা খাবার নাই, পানি টান বাড়িতে খাই না, পানি টেনে এনে খাই। লুকা থালিকে নিয়ে যা, লুকা না থালি নদীর পানি খাওয়া লাগে। জামালপুরেও দুর্গত এলাকা থেকে বন্যার পানি নামতে শুরু করেছে, তবে
ধীর গতি হওয়ায় পানিবন্দী মানুষের দুর্ভোগ বেড়েছে। এসব এলাকায় শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট দেখা দেবার পাশাপাশি বেড়েছে সাপের উপদ্রব। বুধবার সকাল পর্যন্ত যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 10 সেন্টিমিটার কমে বিপদসীমার 49 সেন্টিমিটার ওপরে রয়েছে। জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টেও কমেছে যমুনার পানি। 10 দিন ধরে যে পানি আসছে, ধান ক্ষেত, পাট ক্ষেত, ভুট্টা ক্ষেত সব ডুবিতে সব নষ্ট হয়ে গেছে। পানি তো আলাম কমতেছে, এখন সাপ বিচ্ছু গরম মধ্যে পোলা পান দিয়ে গরম মধ্যে ভয় পায়। আমরা 10-12 দিন ধরে বসি না, তার মধ্যে আজকে গাড়িটা বাইর করছি, বাইর করার পরও কিছু চলাই, আবার কিছু পর পানি চলাতে পারি না। গাইবান্ধায় এখনো 4 উপজেলার 26টি ইউনিয়নের প্রায় 37,000 পরিবার পানিবন্দী হয়ে রয়েছে। এসব এলাকার ফসলি জমিগুলো পানির নিচে তলিয়ে গেছে। শুকনো জায়গার অভাবে রান্নাবাড়ি করতে পারছেন না দুর্গত এলাকার মানুষ। এর সাথে বন্যার পানিতে ডুবে শিশু মৃত্যু বেড়ে যাওয়া আতঙ্কে পড়েছেন পরিবারের লোকজন। গাইবান্ধা শহর রক্ষা বাঁধের বিভিন্ন স্থান বৃষ্টিতে ধসে গিয়ে ঝুঁকির মুখে পড়েছে। শহর রক্ষা বাঁধের প্রায় 50টি অংশ ধসে গিয়ে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে বন্যা আতঙ্কে ভুগছেন গাইবান্ধা শহরবাসী। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে তারা বাঁধ সংস্কারে কাজ করছে। শামীমাল শাম্মুর তথ্য, ছবিতে প্রতিবেদন। মেরামত কিংবা স্থায়ী সংস্কার হয়নি দীর্ঘদিন, বহু আগেই হারিয়েছে স্থায়িত্ব। এর মধ্যে টানা বৃষ্টিতে ভেঙে যাচ্ছে গাইবান্ধা শহর রক্ষা বাঁধ। এলাকাবাসী জানান, উজানের ঢলে বিপদসীমার ওপরে রয়েছে ঘাঘট নদীর পানি। এর প্রভাব পড়তে শুরু করেছে বাঁধে। বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে ছোট বড় গর্ত। ছোট ছোট গর্ত তো পূরণ করছি, তারপরে এত বড় গর্ত তো বিশাল গর্ত দেখি তো নিজে আতঙ্ক হয়ে গেছে। মানুষ তখন আতঙ্কের মধ্যে আছে, কোন মুহূর্তে ভাঙি যায়। বালু দিয়ে খালি ডাঙায় খালি ঢাকি দিয়ে থিয়ে যায়, বন্যা এলে আবার ভাঙি যায়। বালু দেয় তো ভাঙি যায়, বৃষ্টি এলে তো ধোয়া যায়। রাত্রিবেলা ঘুম বেরবাই নিয়ে বড় বড় ভাঙড়ি পানি উন্নয়ন বোর্ডকে আর আগে বললাম, ভালো করলো না। স্থানীয়দের অভিযোগ, মাটির বদলে বালি দিয়ে নিম্নমানের বাঁধ নির্মাণ করায় তৈরি হয়েছে এই অবস্থা। হুমকিতে আছে শহর রক্ষা বাঁধের প্রায় 2 কিলোমিটার এলাকা, যা ভেঙে গেলে তলিয়ে যাবে জেলার প্রশাসকের কার্যালয় বা বাসভবন সহ পুরো শহর। যখন বৃষ্টি আসে আমরা ছাতা, লাইট এবং বস্তা বাস্তি, কোদাল সহ একখানে সবাই মিলে হই, হয়ে কেউ একটু মাটি জড়ো করিয়া পানির ধারটাকে বন্ধ করে দেয়। ভাগ্যে যায় ভাঙে যায়, তাহলে আপনার কি সব উড়ে যাবে। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, বাঁধ সংস্কারে দ্রুতই পদক্ষেপ নেবেন তারা। সাম্প্রতিক কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে কিছু কিছু জায়গায় আছে রেইন কাট হয়েছে। রেইন কাটগুলো আসলে আমরা মেরামতের উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যেই আমরা বেশ কিছু রেইন কাট মেরামত করে ফেলছি। অবশিষ্ট যেগুলো আছে এগুলো আমরা মেরামত করতেছি নিয়মিত। সবশেষ 2019 সালের বন্যায় শহর রক্ষা বাঁধ ভেঙে জেলা শহর সহ আশপাশের এলাকা ক্ষতিগ্রস্ত হয়। এরপর বড় কোনো ক্ষতি না হলেও এবারের বন্যা নিয়ে আতঙ্কিত এলাকাবাসী। আব্দুল আল মামুন, 71। ঢাকার মঞ্চে গান গাইতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাহাত ফাতে আলী খান। বাই হেয়ার নাও নামের একটি ই-কমার্স প্ল্যাটফর্মের আয়োজনে গান গাইতে আসছেন তিনি। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে BHN প্ল্যাটফর্মটি জানিয়েছে, 20 জুলাই ঢাকার একটি কনসার্টে পারফর্ম করবেন সুফি গানের গায়ক রাহাত ফাতে আলী খান। যারা তার গান উপভোগ করতে চান তাদের প্রি রেজিস্ট্রেশন চলছে এখন। শিগগিরই প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে টিকিট ও ভেন্যু সম্পর্কে জানানো হবে। রাহাত ফাতে আলী খানের জিয়া ধাড়াক ধাড়াক, তেরে মাস্ত মাস্ত দো নেন, তেরি ওর, সাজদা কিংবা তেরি মেরি গানগুলো আজও মানুষের মুখে মুখে ঘুরে ফেরে। চরকি অরিজিনাল সিরিজ আধুনিক বাংলা হোটেলে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। সিরিজটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা কাজী আসাদ। বুধবার OTT প্ল্যাটফর্ম চরকির কার্যালয়ে সিরিজের চুক্তি সই করেছেন এই অভিনেতা। OTT প্ল্যাটফর্মটি জানিয়েছে, ইতিমধ্যে দৃশ্য ধারণের প্রস্তুতি শুরু হয়েছে। এই প্রথম চরকির কোনো অরিজিনাল সিরিজে দেখা যাবে তাকে। এর আগে চরকির সিনেমা দাগে কেন্দ্রীয় চরিত্রে দেখা গেছে মোশাররফ করিমকে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মোশাররফ করিম, নির্মাতা কাজী আসাদ, চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি ও হেড অফ কন্টেন্ট অনিন্দ ব্যানার্জি সহ আরও অনেকে ছিলেন। চলছে সংবাদ
সদ্য সমাপ্ত ব্রিটিশ নির্বাচনে লেবার পার্টি থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের দায়িত্ব পেয়েছেন বলে রয়টার্স জানিয়েছে। তবে মন্ত্রী হিসেবে তার নিয়োগের বিষয়টি এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। সিটি বা নগর মন্ত্রীর শহরের আর্থিক সেবা সংক্রান্ত বিষয়ে কাজ করে থাকেন। 41 বছর বয়সী টিউলিপ সিদ্দিক 2021 সাল থেকে লন্ডনের সিটি অফ ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টের আর্থিক সেবার জন্য নীতিমালা তৈরিতে নেতৃত্ব দিয়ে আসছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী টিউলিপ এবার চতুর্থবারের মতো ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল সম্মাননা পেয়েছেন। এটি রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে অসাধারণ সেবার জন্য তাকে মঙ্গলবার এই সম্মাননা প্রদান করা হয়। মোদী এই সম্মাননা প্রাপ্ত প্রথম ভারতীয় নেতা। এদিকে 2 দিনের রাশিয়া সফর শেষে মঙ্গলবার অস্ট্রিয়া পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশটিতে 41 বছরের মধ্যে ভারতের কোনো প্রধানমন্ত্রীর এটাই প্রথম সফর। সফরে অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান ডার বেলেন ও চ্যান্সেলর কার্ল নেহামারের সঙ্গে রাজধানী ভিয়েনায় বৈঠক করবেন মোদী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে মানচিত্র থেকে মুছে ফেলতে চাচ্ছেন এবং তার আগ্রাসন ইউক্রেনে থামবে না। মঙ্গলবার ন্যাটোর 75তম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী ভাষণে তিনি এসব কথা বলেন। বাইডেন আরও বলেন, পুতিন ইউক্রেনকে সম্পূর্ণরূপে পরাস্ত করতে এবং ইউক্রেনের সংস্কৃতি ও গণতন্ত্রকে ধ্বংস করতে চান। তাই ইউক্রেনই পুতিনকে থামাতে যা করা লাগবে এবং তা করতে হবে। বাইডেন ন্যাটোর সদস্য দেশগুলোর আইন প্রণেতাদের প্রশংসা করে বলেন, ন্যাটো আগের চেয়ে এখন আরও শক্তিশালী। তিনি ঘোষণা দেন, জার্মানি, নেদারল্যান্ডস, রোমানিয়া ও ইতালির সঙ্গে মিলে ইউক্রেনের জন্য আগামী কয়েক মাসের মধ্যে আরও কৌশলগত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে যুক্তরাষ্ট্র। ন্যাটো সম্মেলনে বক্তব্যে বাইডেন ন্যাটোর গুরুত্ব ও আন্তর্জাতিক স্থিতিশীলতার উপর জোর দেন।